ডক্টর বুদ্ধদেব বাসু, প্র্যাকটিসিং ডক্টর ফ্রম কলকাতা। আজকের টপিক গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আর অ্যাজমার মধ্যে আমাদের একটা সম্পর্ক, সেটা আমরা বুঝবো। অ্যাজমা হলো একটা অবস্থা যেখানে ফুসফুসের বাতাসের নাড়িগুলো ছোট হয়ে যায়, সরু হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, যার ফলে মানুষের শ্বাস নিতে কষ্ট হয়। এটা সাধারণত অ্যালার্জি, ফুসফুসের বাতাসের নাড়িগুলোকে বিরক্ত করে, এই সমস্ত জিনিসগুলোর কারণে মূলত হয়। 50%-এরও বেশি অ্যাজমা রোগীর এই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ রয়েছে, যেটাকে আমরা আজকালকার দিনে জিইআরডি হিসাবে বলা হয়, শর্ট ফর্মে আর কি। জিইআরডি অ্যাজমার লক্ষণগুলোকে আরো খারাপ করে দেয়। আর অ্যাজমা রোগীদের মধ্যে দেখা গেছে এইটা যাদের অ্যাজমা আছে আর যাদের অ্যাজমা নেই তাদের তুলনায় অ্যাজমা রোগীদের মধ্যে এইটার সংখ্যা কিন্তু অনেক বেশি থাকে। কঠিন ভাবে চিকিৎসা যাদের হচ্ছে অ্যাজমা রোগীদের মধ্যে এই জিইআরডির সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। যখন পেটে অ্যাসিড খাবারের নালী, মানে যেটাকে আমরা ইসোফেগাস বলি মেডিকেল টার্মে, তার মধ্যে ফিরে আসে, তখন খাদ্যনালীর স্নায়ুগুলোকে ওরা ডিস্টার্ব করে, বিরক্ত করে, যা আমাদের ব্রেনে মানে মস্তিষ্কে সংকেত পাঠায়। আর তার রিফ্লেক্স হিসাবে মস্তিষ্ক ফুসফুসকে সংকেত পাঠায়, আর তার ফলে ফুসফুসের আহ, নালীগুলো, বাতাসের যে নালী সেগুলো সরু হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, আর যা অ্যাজমার লক্ষণগুলোকে আরো বাড়িয়ে দেয় বা তৈরি করে। কখনো কখনো পেটের ভেতরে আমাদের খাবার, যেরকম খাবার বা অ্যাসিড, এটাও কিন্তু সরাসরি ফুসফুসকে বিরক্ত করে, যা কাশি, বুকের চাপ বা অন্যান্য অ্যাজমার লক্ষণগুলোকেও তৈরি করতে পারে। জিইআরডি সম্পর্কিত অ্যাজমা কিন্তু যে কারোরই হতে পারে। এর মধ্যে শিশু, কিশোর, যুবকরাও কিন্তু এর মধ্যে পড়তে পারে, পড়ে। কিছু লোকের মাঝে মধ্যে জিইআরডি লক্ষণ থাকতে পারে, আবার অন্যদের কাছে এই লক্ষণগুলো কিন্তু সব সময়ই কিন্তু মানে প্রকট। কিছু খাওয়ার পর বা কিছু ক্ষেত্রে খাবারের অ্যালার্জির কারণেও কিন্তু এই এই ধরনের সমস্যাগুলো হতে পারে। যখন অ্যাজমার লক্ষণগুলো জিইআরডির কারণে হয়, তখন কিন্তু আমরা কিছু কিছু জিনিস লক্ষ্য করব। যেমন আমাদের বা যে পেশেন্টের হচ্ছে তাদের অ্যাজমার লক্ষণগুলো প্রায় আমরা বড় হেভি মিল, বড় খাবারের পরে ঘটে। তারপরে রাতে ঘুমানোর সময় এই অ্যাজমার এই প্রকোপ, এই শ্বাসকষ্টের প্রকোপটা এইসব বেড়ে যায়। মাঝ বয়সে অ্যাজমা কিন্তু একটু বাড়াবাড়ি হয়। আর এই লক্ষণগুলো কিন্তু, এবং যেগুলো কিন্তু যে অ্যালার্জি বা সংক্রমণের সঙ্গে পুরোপুরি এর কোনো রিলেশন নেই, কোনো সম্পর্ক নেই। এছাড়া কি আর কি কি হতে পারে, যেমন গলাটা প্রায় খসখসে লাগতে পারে, ঘর ঘর করতে পারে স্বরটা, কিংবা কিরকম যেন একটা হালকা হালকা মতো একটা গলার স্বর হতে পারে, কিংবা প্রায়ই কাশি কাশি আসতে পারে। হ্যাঁ, তারপরে দেখা যায় যে অনেক সময় সাধারণ যে অ্যাজমার ওষুধগুলো দেওয়া হচ্ছে তাতে দিয়ে কিছু উন্নতি হচ্ছে না। তাহলে যদি আপনার আর অ্যাজমা আর জিইআরডি থাকে মানে কোনো পেশেন্টের, তবে কয়েকটা জিনিস জিনিসগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, পেশেন্টদেরকে, রোগীদের মনে রাখতে হবে যে আমাদের কিন্তু অল্প অল্প করে খেতে হবে। সেই সব মানুষদের অল্প অল্প করে বারে বারে খাবার খেতে হবে। আর যেমন লেবু, টমেটো, মশলাদার খাবার, বিশেষ করে ক্যাফেন, কোলা, চর্বিযুক্ত খাবার, চকলেট, পিপারমেন্ট, তারপরে একটা আজকালকার দিনে খুব গুরুত্বপূর্ণ অ্যালকোহল জাতীয় বা পানীয়, এগুলোকে কিন্তু কমিয়ে ফেলতে হবে। না করতে পারলেই ভালো হয়। এছাড়া হচ্ছে ঘুমানোর সময় কিন্তু মাথাটা 5-6 থেকে 8 ইঞ্চি ওপরে রাখতে হবে, বা পাতলা বালিশও ব্যবহার করা যায়। এছাড়া ওজনটাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। স্বাস্থ্যকর ওজন, আমরা বলি স্বাস্থ্যকর ওজন মানে যার বয়স এবং হাইট অনুযায়ী আহ, তার একটা নির্দিষ্ট নিয়মে আছে, যেটা ডাক্তাররা, ডাক্তারদের কাছে গেলে তারা বলে দিতে পারবেন, সেইগুলো কিন্তু বজায় রাখতে হবে। এছাড়া সবসময় আমাদের যে মানসিক চাপ সেটাও কিন্তু নিয়ন্ত্রণে রাখা দরকার। আর একটা নির্দিষ্ট পরিমাণ বিশ্রাম চাই। এছাড়া যদি কারোর অ্যাজমা আগে থেকে ডিটেক্টেড হয়ে থাকে, আগে থেকে জানা গিয়ে থাকে, তাহলে অ্যাজমার ওষুধগুলো কিন্তু নিয়মিত নিতে হবে। এছাড়া অ্যাজমা হতে পারে যে সমস্ত কারণে, সেইগুলো থেকে যত সম্ভব এগিয়ে রাখতে হবে। যেমন ধরুন অ্যালার্জি, তারপরে কারোর হয়তো হয়তো কোনো খাবারে অ্যালার্জি বা পোলেন গ্রেন, এই সমস্ত থেকে। এছাড়া হচ্ছে শোবার 2-3 ঘন্টার আগে কিন্তু যা খাবার খেয়ে নিতে হবে। শোবার 2-3 ঘন্টা আগে পর্যন্ত, মানে ঘন্টা দুয়েক অন্তত আগে পর্যন্ত বেশি ভারী খাবার কিন্তু কখনোই চলবে না। এছাড়া হচ্ছে কোমরে টাইট বেল্ট বা পোশাক
এটা কিন্তু পড়া চলবে না, পরিহার করতে হবে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ, যেহেতু লাংসের ব্যাপার, ফুসফুসের ব্যাপার, সেই জন্য ধূমপান কিন্তু আহ, এড়িয়ে চলতেই হবে, বন্ধ করাই উচিত। আর যখন আর অ্যাজমা আর অ্যাসিড রিফ্লাক্স একসঙ্গে ঘটে, তখন কিছু রোগীর জন্য অ্যাজমার ওষুধ কাজ নাও করতে এইভাবে কিন্তু কিছু অ্যাজমার ওষুধ যেমন থিওফাইলিন, এই সমস্ত এগুলোকে ওয়ার্সেন ওয়ার্সেন হতে পারে, খারাপ হতে পারে। এইটুকু বলে এ বিষয়ে আমি আজ বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।